সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন G9-এর সাধারণ সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। স্বাগত আপনাকে। এরপরে আছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আন্তর্জাতিক ঘটনা প্রবাহে যিনি বিশ্লেষণ করে থাকেন। আব্বাসী ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। তো আজকে দিনের খবর ডাকসু নির্বাচনের ফলাফল আপনারা জানেন, দর্শকরাও জেনে গেছেন, যে সেটা তো আর এখন আর বলার দরকার নেই। শুধু বলবো যে একটা জাতীয় রাজনীতিতে ডাকসু নির্বাচনের প্রভাব কতটুকু, এটা একটা প্রশ্ন। আর আরেকটা হচ্ছে এই ভূমিধস বিজয়ের পিছনে কি কি কারণ থাকতে পারে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সহ-আলোচক আব্বাসী ভাই, এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এটা ঠিক যে ধরনের রেজাল্ট হয়েছে এটা কারোই প্রত্যাশিত ছিল না। আমার মনে হয় শিবিরও এই প্রত্যাশা করেনি যে এত ভোটের ব্যবধানে তারা জিততে পারে। আমার নিজের বেশ কিছুদিন ধরে মনে হয়েছিল যে ছাত্র শিবির নাম দিয়ে না হলেও তারা ভিন্ন নামে যে প্যানেল করেছে, তাদের নামে করার কিছু লিমিটেশন ছিল, সেই কারণে এই প্যানেলটা তারা প্রতিযোগিতায় আসবে এবং তাদের জন্য সবচেয়ে বড় বিজয় অলরেডি হয়ে গেছিল নির্বাচনে অংশগ্রহণ করে আলোচনায় আসতে পারার মধ্য দিয়েই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা বিরোধী কোনো শক্তি কখনো নির্বাচন করতে পারা প্রকাশ্যে এবং অবস্থান নিতে পারা এটা সম্ভব ছিল না। ছাত্র শিবির নাম নিয়ে এখানে রাজনীতি প্রকাশ্যে করতে পারতো না। সেই রকম একটা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের ছেলেমেয়েরা তারা প্যানেল দিচ্ছে, তারা আলোচনায় আসছে, প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিস্থিতি তৈরি করছে। সুতরাং তারা যদি পরাজিতও হয়, তাদের প্রথম বিজয়টা ওই সময় হয়ে গেছে। এই কথা আমি লিখেছিও। কিন্তু তারা যে এত ভোটের ব্যবধানে এইভাবে জিততে পারে, সেটা মানে আমি কারো কাছে এর আগে আভাস পাইনি যে এইরকম হতে পারে। এখন কেন হলো সেটা নানা রকম বিশ্লেষণ হচ্ছে। ছাত্রদলের পক্ষ থেকে কিছু কারচুপির অভিযোগ তোলা হয়েছে, কিছু দৃশ্যমানও ছিল, সেটার প্রতিকারও তারা চেয়েছে প্রশাসনের কাছ থেকে। কিন্তু বিভিন্ন জায়গায় হল সংসদ নির্বাচনের এই যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিভিন্ন কেন্দ্রের যে ভোটগুলি, এই ভোটে স্বতন্ত্রদের যে ভোট এবং অন্যান্য যে প্যানেল আছে তাদের ভোট, সেই তুলনায় ছাত্রদলের ভোট বিবেচনায় নিলে দেখা যায় যে অনেক জায়গায় স্বতন্ত্র দ্বিতীয় হয়েছে, স্বতন্ত্র বিজয়ী হয়েছে। 28টার মধ্যে 5টা তো স্বতন্ত্র এবং অন্য প্যানেল থেকে বিজয়ী হয়েছে, কিন্তু ছাত্রদল একটাও আসেনি। এই ক্ষেত্রে হয়তো ছাত্রদলের কিছু লিমিটেশন ছিল। প্রশাসনিক কিছু বিষয়, একটা বিশেষ দিকে ফ্লো তৈরি করা, এইসব তো একটা বিষয় থাকে। দল হিসেবে জামায়াত ইসলাম এটাকে যেরকম সিরিয়াসলি জামায়াতের ইলেকশন হিসেবে নিয়েছিল, যে এই শিবিরের ছেলেদের জেতাতে হবে যে কোনো উপায়ে, ফলে সমস্ত রকমের রসদের প্রাচুর্য এখানে ছিল, সে সংবাদ আমরা শুনতাম। বিএনপি ছাত্রদলকে সেরকম রসদের যোগান দেওয়া বা বিএনপির শীর্ষ পর্যায় থেকে এটাকে একটা ফ্লো তৈরি করবার জন্য বা শিক্ষকদের মাধ্যমে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করবার চেষ্টাটা দৃশ্যমান ছিল। তার মানে কি নির্বাচনের আগেই তারা হেরে বসেছিল? এইটা আমার ধারণা, তারা যে হেরে বসে আছে এইটা তারা যা বুঝতে পারেনি। এইটা ছাত্রদলের লিমিটেশন। অবশ্যই তাদের আচরণে, কথায়, সব কিছুতে মনে হচ্ছিল, বা তাদের ভেতরের অনেকের সঙ্গে যে তথ্যের আদান প্রদান আমরা যা করছিলাম, তাতে জানছিলাম যে তারা খুব কনফিডেন্ট তারা জিতবে। বিশেষ করে ভিপি, জিএস, এসজিএস এই 3টা পদ নিয়ে তারা খুব কনফিডেন্ট ছিল যে এদের ইমেজ ভালো, এদের জনপ্রিয়তা আছে। কিন্তু আমার ধারণা যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ ছাত্ররা কতগুলো জিনিস বিবেচনায় নিয়েছে। এক হইলো, এই ছাত্রদলের এই নেতাদেরকে তারা এর আগে কাছ থেকে দেখেনি, কারণ ছাত্রদল ক্যাম্পাসে একদম থাকতেই পারেনি কখনো। সাধারণ ছাত্রদের কাছে তাদের ভালো মন্দ কিছুই দেখানোর সুযোগ ছিল না। কিন্তু ছাত্র শিবিরের এদের বেশিরভাগই এই ক্যাম্পাসে ছিল। তাদের কেউ কেউ ছাত্রদলের পদ নিয়েছিল, কেউ পদ ছাড়া সমর্থক হয়েছিল, হলে ছিল, এবং তারা এদের সঙ্গে মিশেছে। তারা মসজিদ ভিত্তিক রাজনৈতিক কার্যক্রম চালিয়েছে। ফলে এই একটা পার্থক্য এখানে রচিত হয়ে যায়। দ্বিতীয় হলো,
বিএনপির সারা দেশে গত 1 বছরে কিছু কিছু ক্ষেত্রে কিছু দুর্নাম বা বদনাম তৈরি হয়েছে। বিশেষ করে বিশেষ কিছু জায়গা দখল করা, টেম্পো স্ট্যান্ড, হাবিজাবি, এইসব কিছু দখলে তাদের নাম জড়িয়ে পড়া, নিজেদের মধ্যে কিছু খুনোখুনির ব্যাপার ঘটেছে, চাঁদাবাজিতে তাদের দলের নেতাদের নাম জড়িয়ে পড়েছে, যাতে করে দল থেকে কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়েছে। এই প্রভাবটা, এইটাকে ছাত্র শিবির এবং জামাত যেইভাবে সংবাদ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় প্রচারণায় আনতে পেরেছে, জামায়াতের অতীতের কর্মকাণ্ড ছাত্রদল বা বিএনপি সেইভাবে প্রচারণায় আনেনি বা আনতে পারেনি। তারা বর্তমান নিয়েছিল, অতীত নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতে চায়নি বা করেনি। এইখানেও সাধারণ ছাত্র যারা অরাজনৈতিক, তাদের কাছে একটা ধারণা তৈরি হতে পারে যে ছাত্র দলের ছেলেরা আগের যে ট্রেডিশনাল পলিটিক্সে ছাত্রদল এবং ছাত্রলীগ ক্ষমতায় থাকতে যে আচরণগুলো করত, এইবারও নির্বাচিত হলে তারা এই আচরণ করবে কিনা এই সন্দেহ কারো কারো মধ্যে থাকতে পারে। আর একটা বড় ফ্যাক্টর হচ্ছে ছাত্রলীগের ভোট। ছাত্রলীগ নিষিদ্ধ হলেও তাদের যে সাধারণ সমর্থক যারা, তারা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আছে। আওয়ামী লীগ ফ্যামিলির সন্তান যে প্রত্যক্ষভাবে রাজনীতিতে যুক্ত না কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা তো এখানে ভোটার। তাহলে শিবিরের এই যে প্যানেল ভোট হিসেবে এই 8,000, 9,000, 10,000, 12,000 এই হাজার হাজার যে ভোট পড়ল, সেইখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যেই হোক, সেটা ছাত্রদল হোক বা অন্য কোনো প্যানেলের হোক বা স্বতন্ত্র হোক, তাদের ব্যবধানটা যে অনেক বড়। এইটা হলে তাহলে ওই ছাত্রদলের নিজস্ব ভোট কি 4-5 হাজার, সেটাই পেল শুধু। তাহলে ছাত্রলীগের কোনো ভোটই ছাত্র দল পায়নি, এরকম ধারণা করছে অনেকে। ফলে সেই ছাত্রলীগের ভোটটা কেন ছাত্র শিবিরের বাক্সে গেল, তার পেছনে তাদের দলীয় কোনো নির্দেশনা আছে কিনা, এবং এরকম একটা ভাবার ব্যাপার বাংলাদেশে ভাবা অস্বাভাবিক নয় যে আওয়ামী লীগ বিভিন্ন সময় বাংলাদেশের ধর্মীয় কার্ড খেলে। সেই কার্ডটা এইরকম যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বা তারা রাজনীতিতে না থাকলে এখানে ধর্মীয় মৌলবাদের উত্থান ঘটে। এটাকে তাদের নানান সময় বানানো দরকার হয়। এই ক্ষেত্রে তাদের সংগঠনের ফলোয়ারদের প্রতি কোনো নির্দেশনা ছিল কি না যে শিবিরকে ভোট দিয়ে তাদেরকে এইভাবে ভূমিধস বিজয়ের দিকে নিয়ে গিয়ে পাশের দেশ ইন্ডিয়া সহ যেই সব দেশ বা সোসাইটিতে ধর্মভিত্তিক, বিশেষ করে ইসলামিক ধর্মভিত্তিক রাজনীতিকে নিরুৎসাহিত করে, তাদের কাছে এই মেসেজটা দেওয়া যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে না থাকলে ধর্মীয় গোষ্ঠীর উত্থান হয়, সেই অঙ্কটাও অনেকে ফেলে দিচ্ছে না। অনেক ধন্যবাদ প্রফেসর আব্বাসী। আপনি আপনার মূল্যায়ন কি? না, আমি সায়ন্ত ভাইয়ের সাথে যে শুনলাম যে ভালো লাগলো যে মানে একেবারে নির্মোহভাবে এটা হচ্ছে একটা আত্মসমালোচনা করা, যেটার জন্য হচ্ছে ওনাকে ডাকা। কারণ উনি ওনার যে দলের সাথে উনি সম্পৃক্ত আছেন, তাদেরই উনি এখানে যেটা এখানে বিভিন্ন দিকে যেখানে উইকনেস বা ত্রুটি বা দুর্বলতা ধরে রেখেছেন, তা আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি অ্যানালাইসিসে ঠিক। আমি এর সাথে আরও 2-3টি জিনিস যোগ করতে চাই। ঠিকই বলেছেন যে 71-এর পরে মানে ইসলামী ছাত্র শিবির, যেটা হচ্ছে জামাতের স্টুডেন্ট উইং, তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওই রকমভাবে কোনোদিন ঠাঁই পায় না। প্রাধান্যের কথা তো বাকি আছে। আমার মনে আছে 91 থেকে 96 সাল, তখন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে আপনাদের, তখন কিন্তু ছাত্র দলের সাথে সবচেয়ে বেশি সংঘর্ষ হতো ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস বা অন্যান্য জায়গায় হচ্ছে শিবিরের সাথে। এটা হচ্ছে শিবিরের সাথে কিন্তু ওদের রক্তক্ষয়ী সংঘর্ষ হতো 96-এর পরেও কিন্তু এখানে হয়েছে। এবং তখন কিন্তু এখানে এক ধরনের এখানে একটা আইডিওলজিক্যাল একটা ডিফারেন্স ছিল। এখন যেটা হয়েছে প্রথম অর্থে ডাকসু নির্বাচনটাকে নিশ্চয়ই গুরুত্ব থাকে, এবং যেহেতু আমাদের দেশে বহু বছর ধরে প্রায় 2 দশক হবে আমাদের কোনো ওই অর্থে আমাদের সুষ্ঠু নির্বাচন হয়নি, তো ডাকসু নির্বাচনের দিকে সবার এখানে আগ্রহ ছিল। কিন্তু আবারও বলবো, এটা আমরা আপনার প্রোগ্রামেও বলেছি, ডাকসু নির্বাচনটা দিয়ে কিন্তু পুরো দেশের যে মেজাজ বা পুরো দেশের যে ইলেকটোরেটের যে কি মানে আচরণ, ওটা কিন্তু আপনি এখান থেকে আপনি এক্সট্রাপোলেট করতে পারবেন না। এটা হচ্ছে প্রথম জিনিস। তো ডাকসু নির্বাচনের ফলাফল এটা নিয়ে মানে অতি আনন্দেরও কোনো আমি দেখছি না কারণ, বা অতি হতাশার কোনো কারণ দেখছি না। এটা একটা ঢাকা ইউনিভার্সিটি, সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় আমাদের এই বাংলাদেশে।
এবং ওটার এখানে হচ্ছে ওখান থেকে সাধারণত এখানে হচ্ছে নেতৃত্ব বার হয়, রাজনৈতিক নেতৃত্ব বার হতো বলছি এখন, কিন্তু এবং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়েও কিন্তু প্রাধান্য এখন বেড়ে গেছে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিসে। এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন কিন্তু আপনি যদি ইন টার্মস অফ জাস্ট নাম্বার বলেন, কোয়ালিটি আলাদা হিসাব, আপনার কিন্তু আরও বেশি ছাত্রছাত্রী কিন্তু হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করে। এবং আমরা দেখলাম যে আগের বছরে যে অগস্ট বিপ্লবের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং স্কুল কলেজের ছেলেমেয়েরা আসাতেই কিন্তু হচ্ছে যে এখানে আন্দোলনটা বেগবান হলো। কেন পাবলিক ইউনিভার্সিটি এখানে যে উত্থানটা প্রথম দিকে হয়েছিল ওটা কিন্তু দমিয়ে রাখা হয়েছিল। 2, এই যে শিবিরের উত্থানের পিছনে এখন আপনি বলবেন যে চলে গেছে তাকে তো এখন বদনাম করা সহজ, এটার জন্য কিন্তু আওয়ামী লীগও দায়ী। কিন্তু আমি বলছি কিভাবে এই শিবিরের উত্থানের জন্য আওয়ামী লীগ কীভাবে দায়ী? 71 সালে যখন বাংলাদেশে এখানে আমাদের বাবা আপনারা সবাই যারা ছিলেন এখানে, তারা যখন এখানে মুক্তিযুদ্ধে নেমেছে, বেশিরভাগ দেশের জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। কিন্তু আওয়ামী লীগ যেটা করলো, বিশেষত মানে 71 সালের পরের দিকে দেখা শুরু করলাম স্বাধীনতা যুদ্ধের পরপরই, এবং যেটা আরও প্রকটভাবে দেখা গেল আপনার 2008 থেকে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে ভাবনা, যে চিন্তা ভাবনা বা চেতনা, ওটাকে ওরা নিজেদের এখানে হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি করে ফেললো। এবং যখনই আপনি আওয়ামী লীগের এখানে যদি মানে আওয়ামী লীগের আমলে শাসনটাকে, আওয়ামী লীগ শাসনকালে আপনি যখন এটার এখানে ক্রিটিসাইজ করছেন বা সমালোচনা করছেন, আপনাকে বলা হতো যে মুক্তিযুদ্ধ চেতনার বিরোধী এক শক্তি। এই যে ট্যাগিং করাটা হলো, এটাই কিন্তু হচ্ছে যে জামাতের কিন্তু হচ্ছে সবচেয়ে বড়, এখানে জামায়াতের সবচেয়ে বড় সুযোগটা হলো। এবং দেখুন আগের বছরে কিন্তু হচ্ছে যখন শেখ হাসিনা শেষের দিকে যখন এখানে হলো যে বলছে যে যখন ওরা বললো যে ওরা বোধহয় রাজাকার বা ইত্যাদি, কাকে হচ্ছে যে কোটা দিতে চায়, তাহলে কি রাজাকারের ছেলেমেয়েরা পাবে, তখন কিন্তু একটা কিন্তু মানুষের স্লোগান ধ্বনিত হলো পুরো ঢাকা শহরে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এটা কিন্তু তখনকার এটা হচ্ছে যে মানুষের প্রতিবাদ হিসাবে। কিন্তু আমি বলবো ন্যারো পাওয়ার পলিটিক্স, খুব হচ্ছে ক্ষুদ্র স্বার্থপর রাজনীতির জন্যে, ব্যক্তিগত রাজনৈতিক লাভের জন্যে মুক্তিযুদ্ধের মতো একটা হচ্ছে জাতীয় একটা আমাদের ইতিহাসে এখানে হচ্ছে যেটা অর্জন, যেখান থেকে বাংলাদেশের উৎপত্তি, ওটা কিন্তু হচ্ছে ইয়াং জেনারেশন যারা আছে, যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, যারা 1990 সালের পরে জেন জি যেটাকে বলবো, তারা কিন্তু হচ্ছে যখন আওয়ামী লীগের আমলে যে মানে দমন পীড়ন বা হচ্ছে যে এখানে হচ্ছে থট সাপ্রেশন যেটাকে বলা হয়, তখন কিন্তু ওরা অল্টারনেটিভ খুঁজছিল। বিএনপিকে তো একভাবে ওরা হচ্ছে মাঠে, রাজনৈতিক মাঠে নামতেই দেয় না, মামলা এটা করে, এটা মামলা বা দেশ থেকে তাড়িয়ে দিয়ে একরকম ওই পলিটিক্যাল ভ্যাকিউমটা হচ্ছে জামায়াতে ইসলামী, আমার মতামতে, আই মাই বি রং, ওটা কিন্তু ভালো মতো কাজে লাগিয়েছে। এবং জামাতের অ্যাক্সেস কিন্তু অন্য জায়গায়, ওরা কিন্তু ইনভেস্ট করে। আপনি দেখবেন যে জামাত কিন্তু হচ্ছে এসএসসি এইচএসসি পরীক্ষা হওয়ার পরে, এটা আমি আগে বেশ কয়েকজন বলেছে, আমি খোঁজ নিয়েছি, ওরা কিন্তু এখানে সম্বর্ধনা দেয় কৃতি ছাত্রছাত্রীদেরকে। এবং সবচেয়ে বড় রিক্রুটিং গ্রাউন্ড হচ্ছে কোচিং সেন্টারগুলো। আপনার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোচিং বা হচ্ছে মেডিসিনের জন্য কোচিং, ওখানে কিন্তু জামাতে এখানে এক ঢালাও এখানে মনোপলি আছে। এবং ওরা যে শিবিরে যে কর্মীদেরকে নিয়ে আসে, তাদের পাবলিক ইন্টারাকশন পাবলিক ইন্টারাকশন নম্র, ভদ্র এবং বুদ্ধিভিত্তিক রাজনীতির ব্যাপারে বলে। তো একমাত্র এখানে বাংলাদেশে আপাতত এখন দেখা যাচ্ছে বাম দল, যারা ওদের অ্যাপিল নাই কিন্তু ওরা হচ্ছে ওদের ইন্টেলেকচুয়াল কন্টেন্ট আছে, এবং জামাতে ইসলামী, দুইটাই হচ্ছে যে এখানে বুদ্ধিভিত্তিক রাজনীতির ব্যাপারে ছাত্রদেরকে ওরা হচ্ছে উদ্বুদ্ধ করতে পারে বা আকর্ষণ করতে পারে। এবং ওরা একটা কাউন্টার ন্যারেটিভ করেছে। যখনই হচ্ছে জামাতের ব্যাপারে আপনি যখন এখানে ক্রিটিসিজমটা করা আসে, তখনই আপনাকে আবার অন্যদিকে ওরা কাউন্টার ন্যারেটিভে বলে, তার মানে হচ্ছে আপনি হচ্ছেন ভারতের প্রতি আসক্ত বা ভারতের প্রতি দুর্বল আছেন। তো এখানে হচ্ছে ওইভাবে ন্যারেটিভটা ভেঙেছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা বিএনপির জন্যে, আমি বিএনপি নিশ্চয়ই সর্ববৃহৎ রাজনৈতিক দল, কেন এখন আওয়ামী লীগ তো এখন ওদের কর্মকাণ্ড সাময়িকভাবে এখানে হচ্ছে স্থগিত আছে এক্সিকিউটিভ অর্ডারে, কিন্তু বিএনপি তো এখন মাঠে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদেরও কিন্তু এখন এটা চিন্তার খোরাক। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে হচ্ছে শিক্ষিত তরুণীরা যারা, আমি ধরে নিলাম তর্কের খাতিরে আমি বললাম যে এই নির্বাচনটা মোটামুটি স্বচ্ছ হয়েছে, ধরে নিলাম তর্কের খাতিরে, আমি তো ছিলাম না, আমি তো দেখি নাই, কিন্তু এখানে বিশাল বড় যে কারচুপি হয়েছে এটা তো কোনো নিউজ পেপার বা মিডিয়াতে আপনি তো দেখেন নাই, আপনিও দেখেন নাই। তাহলে হচ্ছে কি ওয়েক আপ কলটা কি বিএনপির জন্য যে আত্মসন্তুষ্টিতে যে
ভুগছে, সবাই না হলে যে আত্মসন্তুষ্টি ভুগছে, যে নির্বাচন হবে, লোক আমাকে ঢালাওভাবে এসে ভোট দিয়ে আমাকে এখানে ক্ষমতায় দিয়ে দেবে। আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা হচ্ছে ঢালাওভাবে এখানে হচ্ছে বিএনপির প্রতি ভোট ট্রান্সফারেন্স হবে, বা হচ্ছে যে আমার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকরা বিএনপি ছাড়া আর কেউ দল নেই ওইভাবে করবে। পাবলিক এঙ্গেজমেন্টটা নাই। এবং আরেকটা আমি যদি এখানে আমাকে সুযোগ দেন বলবো যে এই যে ভাই বলেছেন এখানে যেখানে আমরা আলাদা করে এই যে দুর্নীতির এখানে খবর পাই, এই যে চাঁদাবাজির খবর পাই, এই যে এখানে হচ্ছে আওয়ামী লীগের যেখানে আগে যেখান থেকে যে চাঁদা তুলতে ওখানে বিএনপি চলে আসছে, এইটা যে মিডিয়াতে প্রচার প্রসার হয়েছে ওটার একটা কোলাটারাল ড্যামেজ কিন্তু হচ্ছে আমাদের এখানে এই জাতীয়বাদী ছাত্র দলে এখানে হয়তো ওরা ভুগেছে। এবং সবচেয়ে বেশি দরকার হচ্ছে যে এখন বিএনপির হচ্ছে যে ইউনিফাইড এখানে একটা স্ট্রাকচার। এখনও কিন্তু দেখুন নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে একটা আশঙ্কা আছে। কেননা আমি নির্বাচনী আমেজ কিন্তু কোথাও দেখছি না এখন, কিন্তু নির্বাচনী আমেজ এখন কিন্তু আপনার ইলেকশন কমিশন থাকার কথা। এবং হচ্ছে বিএনপি তখনই হচ্ছে পালে হাওয়া লাগবে, ডিউ রেসপেক্ট টু অল দেয়ার অ্যাক্টিভিস্ট, যখন জনাব তারেক রহমান যখন হচ্ছে লন্ডন থেকে ঢাকায় আসবেন, তাহলে হচ্ছে একটা মোমেন্টাম শিফট হবে। এটা আমি বেশ কয়েকটা প্রোগ্রামে এটা বলেছি, এবং আমার কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নাই। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা এবং সোশ্যাল মিডিয়ায় হচ্ছে তরুণীদেরকে প্রভাবিত করার ব্যাপারে আমার মনে হয় জামাত অনেক এগিয়ে আছে বিএনপির সাথে। এটা হচ্ছে যে এটা সামনের দিকে বিএনপির জন্য একটা চিন্তার বিষয়। অনেক ধন্যবাদ শান্ত। যেটা বললেন প্রফেসর আব্বাসী, এটা ওনার মূল্যায়ন একরকম। বিএনপির ভুলগুলো কী ছিল, এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই নির্বাচনের পরের নির্বাচন, জাতীয় নির্বাচন যেটা সামনে রেখে বিএনপি এর জন্য কি আলাদা কোনো নতুন বার্তা দিল এই নির্বাচন? ডেফিনেটলি আজকে সব জায়গায় যেখানে গিয়েছি প্রত্যেকের কালকে রাত থেকে সন্ধ্যার পর থেকেই যখন আভাস পাওয়া যাচ্ছিল একই প্রশ্ন, এটা কি হলো, কি হতে যাচ্ছে, মানে বিএনপি এটা কিভাবে মোকাবেলা করবে, এই প্রশ্নটা কিন্তু বিএনপির নেতাকর্মীরাই করছেন। তার মানে তাদের মধ্যে একটা আত্মপর্যালোচনার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এখন এটাকে কতটুকু ব্যবহার করবে এটা দলের লিডারশিপের উপর ডিপেন্ড করে। গত এক বছরে বিএনপির টপ লিডারশিপ, বিশেষ করে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, ম্যাডাম অসুস্থ, তারপরও তার প্রতি সবার রেসপেক্ট আছে, তিনি অন্য উচ্চতার শ্রদ্ধার জায়গায়, কিন্তু তারেক রহমানের প্রতি সবার আস্থার জায়গাটা আছে, এবং তার কথা বক্তব্য, তার সিদ্ধান্ত, তার যে রাজনৈতিক অ্যাটিটিউড এখন যেটা আমরা দেখতে পাই, প্রত্যেকটা স্টেপ নিয়ে মানুষ হ্যাপি, দলের নেতাকর্মীরা হ্যাপি। দলের সিনিয়র এবং বিভিন্ন পর্যায়ের বেশ কিছু নেতার পজিটিভ মুভ আছে, কিন্তু এই বার্তাটা তৃণমূল পর্যায় পর্যন্ত বেশিরভাগ নেতাকর্মী ক্যারি করেনি। ক্যারি না করার ফলে বেশ কিছু বদনাম হয়ে গেছে ইতিমধ্যে। 16 বছর ধরে বিএনপি নিপীড়িত থাকবার ফলে, 16 বছর না 18 বছর ধরে 111 সহ নিপীড়িত থাকবার ফলে হামলা মামলা গুম খুনের শিকার হয়ে যেইভাবে রাজনীতিটা টিকিয়ে রেখেছে, তার ফলে তাদের প্রতি এক ধরনের মায়া তৈরি হয়েছিল সাধারণ মানুষের। মায়া মানে যারা এই দলটাকে সমর্থন করেন, যারা নেতা কর্মী সমর্থক, তাদের ব্যাপার আলাদা। এর বাইরের যে ব্যক্তি আছে, নাগরিকরা আছেন যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না, কিন্তু যেই দলের যেটুকু ভালো লাগে, যেই দলের যেটাকে নিন্দা করতে ইচ্ছা করে, অথবা যেই দলের উপর নিপীড়ন হইলে তারা একটু মায়া করে, মায়াটা তৈরি হয়েছিল। গত এক বছরে সেই জনগোষ্ঠীর মায়া কিছুটা বোধহয় কমেও গেছে এতদিনে। এখন এই যে সাধারণ জনগোষ্ঠীর সেই মায়াটা আবার তাদের প্রতি, মায়াকে কি করে সমর্থনে পরিণত করবেন, এটা দলের স্ট্র্যাটেজির বিষয়। এই যে আব্বাসী ভাই যেটা বললেন যে ইন্টারনেট বেসড সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জামাত দীর্ঘদিন ধরে ইনভেস্ট করেছে, স্বাস্থ্য খাতে তাদের সাংঘাতিক ইনভেস্টমেন্ট করে একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছে, শিক্ষা ব্যবস্থায় কোচিং সেন্টার ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক বিভিন্নভাবে তারা ধর্মীয় দাওয়াতি কার্যক্রম দিয়ে শুরু করে বুদ্ধিবৃত্তিক দিকে এনে রাজনীতির দিকে ঢুকিয়ে তাদের চর্চা কিন্তু অব্যাহত রেখেছে। এইখানে আপনি অর্থ খাতে তাদের মানে অনুগতদেরকে চাকরি দেওয়া, কোথাও কর্মসংস্থান করা, যেইভাবে স্ট্রাকচার তৈরি করেছে, বিএনপি তো সেই রকম কিছু ওইভাবে দলীয়ভাবে করে না। বাংলাদেশে বামপন্থীদের কিছু এই ধারা ছিল, তারা খুব ছোট পরিসরে করত।
জামায়াতের যেহেতু আর্থিক সঙ্গতি বেশি, তারা একটা বড় পরিসরে অনেক জায়গায় করছে। ফলে এই দলকে আইডিওলজিক্যালি ফাইট দিতে হলে, এই দলকে রাজনৈতিকভাবে ফাইট দিতে হলে যে সক্ষমতা দরকার, সেটা নিয়ে খুব বেশি বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য দল আগে ভাবেনি যে তারা বাংলাদেশে 3-4-6% ভোটের মালিক, তারা অত দূর যাবে না, এদেশের মানুষ তাদেরকে ওইভাবে গ্রহণ করবে না। ডাকসুর নির্বাচনটা নতুন করে তাদেরকে হয়তো ভাবার ক্ষেত্র তৈরি করবে যে এই বিশ্ববিদ্যালয়ের, ধরে নিলাম কিছু কারচুপি হয়েছে, সেটা আগেও বললাম, এমনও হতে পারে কেউ কেউ বলছে যে গণনার মেশিন, সেইখানেও কোনো টেম্পারিংয়ের বিষয় হতে পারে, কিন্তু হতে পারলে সেটা ছাত্রদল বা বিএনপিপন্থী শিক্ষক তো আছেন অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা ধরতে পারলে না কেন? সুতরাং যতক্ষণ পর্যন্ত প্রমাণ করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো স্পেকুলেশনই শুধু থাকবে, সন্দেহ হিসেবে থাকবে। ফাইনালি এটাই মানতে হবে যে ব্যাপক বিজয় তাদের হয়েছে, সেটাকে মেনে নিয়ে স্ট্র্যাটেজি বের করা। যদি আপনার ফলের বিষয়ে, ভোটের বিষয়ে কোনো না কোনো কোথাও কারসাজি হওয়ার আশঙ্কা বিএনপি করে, তাহলে এটা তো একটা নির্বাচনী কৌশল রপ্ত করার বিষয়, যেটাকে আপনি প্রতিরোধ করবেন কিভাবে। তাহলে ঠিক এই ঘটনাটা যদি জাতীয় নির্বাচনে একটা মিনি টেস্ট কেস যদি এটা হয়ে থাকে, যে জামায়াত এবং ছাত্র শিবির এবং তাদের অনুগত প্রশাসনের লোক দিয়া তারা এই মেকানিজমে নির্বাচনে এগিয়ে যেতে পারে, তাহলে বিএনপি বা অন্যান্য দল যারা রাজনীতি করতে চায়, যারা রাষ্ট্র পরিচালনায় আসতে চায়, তাদের তো এই মেকানিজমগুলো প্রতিরোধ করার সক্ষমতা তো অর্জন করতে হবে। ফলে সেটা আমি বিএনপির অভিযোগ মেনে নিয়ে বলছি, সে অভিযোগ যদি সত্য হয় তাহলে এটা প্রতিরোধের সক্ষমতা অর্জন করাটাও একটা নির্বাচনী রাজনীতির কৌশল। সেই ক্ষেত্রে ডেফিনেটলি বিএনপির এখন ব্যাপক পরিসরে তাদের আত্মপর্যালোচনা, চিন্তাভাবনা, ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ, যে জাতীয় নির্বাচনে শুধু ঢালাওভাবে মানুষ আমাদের ভোট দিয়ে যাবে এবং সেই ভোট আমরা রক্ষা করতে পারবো, ওই আত্মতুষ্টিতে না থেকে তারেক রহমান বারবার যেটি বলছেন তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে, যে আগামী নির্বাচনটা হবে সবচেয়ে টাফেস্ট নির্বাচন, সেইটা মাথায় রেখে তিনি কেন বলছেন টাফেস্ট নির্বাচন? একদিকে আওয়ামী লীগ পতিত এবং তাদের ষড়যন্ত্র, তাদের নানামুখী তৎপরতা, আর একদিকে এই ইন্টারনাল মেরুকরণ, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মেরুকরণ, এই যে অন্যান্য দল নানান রকমের পেয়ে বসছে বিএনপিকে ভাগ বাটোয়ারা নিয়ে, সব মিলিয়ে বিএনপির অনেক বেশি চিন্তার ক্ষেত্র তৈরি হয়েছে, এই নির্বাচনটা তৈরি করে দিয়েছে। এখন সেটা বিএনপি কতটা ব্যবহার করতে পারবে, এটা তাদের রাজনৈতিক সক্ষমতা, চিন্তার দূরদর্শিতা এবং ইচ্ছার উপর ডিপেন্ড করবে। অনেক ধন্যবাদ। তার মানে এই নির্বাচন থেকে একটা নতুন চ্যালেঞ্জ সামনে আসলো একদম, এবং এটা হচ্ছে যে সবার জন্যে কেন, আমরাই তো যারা হচ্ছে যে এখানে সোশ্যাল সায়েন্সে বা সামাজিক বিজ্ঞানে আমরা যেখানে বলি, যতগুলো এখানে হচ্ছে যে এতকাল সার্ভে হয়েছিল, তবে জামাতের ভোট বেস হচ্ছে লিমিটেড, এটা হচ্ছে, এবং বারবার এটাই দেখা গেছে। কিন্তু এই বিগত এই 16 বছরে এক ধরনের যে একটা রাজনৈতিক একটা ভ্যাকিউম ছিল, কেন এক ছিল হচ্ছে বিএনপি নামমাত্র টিকে ছিল, কেন রাস্তায় নামার আগে ওদেরকে হচ্ছে যে এখানে পুলিশ লাঠিপিটা দিয়ে ওখানে সরিয়ে দিত। বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তো সব হচ্ছে যে ওরা এখানে হচ্ছে যে আইদার মামলা খেয়ে জেলে, নাহলে হচ্ছে যে ফেরারি হয়েছিল। আর আওয়ামী লীগ তো হচ্ছে যে ক্ষমতায় থাকার উচিত 2041 পর্যন্ত ওরা প্ল্যান করেই ফেলেছিল। মিডল গ্রাউন্ডটা যে ছিল ওইটা জামাত অকুপাই করেছে। না, এটা কি আওয়ামী লীগের ভুল রাজনীতির মানে? আমি বলবো যে এটা হচ্ছে আওয়ামী লীগের হচ্ছে ভ্রান্ত রাজনীতি এখানে। কেন একটা ডেমোক্রেটিক স্পেস যদি ওরা দিত, ওরা যদি সত্যিকারের গণতন্ত্র যদি আসতো, তাহলে কিন্তু এই আজকে এই করুণ দশা আওয়ামী লীগের হতো না। এটা সবচেয়ে পুরানো রাজনৈতিক দলের মধ্যে একটা। কিন্তু এখন হচ্ছে যে এইরকম ভাবে এখানে বা 32 নম্বরের বাসাটা এখানে, যে এখানে শেখ মুজিবের বাসা, এটা এইভাবে ভেঙে যেত না বা এইভাবে পুড়িয়ে দেওয়া হতো, গুড়িয়ে দেওয়া হতো না। দুঃখজনক। কিন্তু এখানে হচ্ছে যে, এবং যারা হচ্ছে তাদের মানে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের নাতিদের বয়সে, তাদের হাতে ওদের কাছে এইভাবে নাজেহাল হতে হতো না। যাক, এগুলো অতীতের বিষয়, অতীতের জিনিসটা রেখে দিই, সামনে কি হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কনভেনশনাল পলিটিক্যাল দলগুলো বা মেইন স্ট্রিম যে রাজনৈতিক দল, তারা ডেলিভার করতে পারছে না এফেক্টিভ গভর্নেন্স। এটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে পারসেপশন। আপনি দেখুন, আমরা সবাই তো রাস্তাঘাটে যাই, সাধারণ মানুষের সাথে কথা বলি, আমাদের কাজই সাধারণ মানুষের সাথে কথা বলা। অনেকের মধ্যে কিন্তু এখন একই জিনিসটা হচ্ছে, স্যার বিএনপিকেও দেখলাম, আওয়ামী লীগকেও দেখলাম, এটা ট্রোলও বার হয়েছে, তাহলে জামাতকে একবার সুযোগ দিই না কেন। এবং জামাতে যেহেতু আপনি বলেন যে প্রচুর ওদের ফান্ডিং আছে, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফান্ডিং,
ওরা কিন্তু খুব সযত্নে একটা ক্লিন ইমেজ একটা কিন্তু প্রজেক্ট করে। ওদের ক্যান্ডিডেটগুলোকে দেখবেন হচ্ছে বেশিরভাগ হচ্ছে যে উচ্চশিক্ষিত, এবং হচ্ছে যে ওদের হচ্ছে করাপশনের সাথে ওদের নামগন্ধ সেরকম পাওয়া যায় না। তো ওরা একটা আলাদা একটা অল্টারনেটিভ সৃষ্টি করছে, অবভিয়াসলি উইদিন দ্য পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক। এখন বিএনপি যেটা উচিত, বিএনপি যেটা করা উচিত তারা বিএনপি নিশ্চয়ই অভ্যন্তরীণভাবে ওরা করবে, কিন্তু আমার সবচেয়ে এখানে আমার যেটা মনে হচ্ছে, এবং আরেকটা দিকে এটা হচ্ছে যে এখানে জামাতে এখানের জন্য সুবিধা হয়েছে, কেন সারা দুনিয়াতে কিন্তু এখন হচ্ছে একটা দক্ষিণপন্থী হাওয়া চলছে, রাইট উইং একটা হাওয়া যে বলেন, এবং একটা ইসলামিক রিভাইভালিজম, যেটা ইসলামিক মূল্যবোধের নিয়ে এখানে হচ্ছে ওটার উপর রাজনীতিতে করা, যেটা মুসলিম ব্রাদারহুডের থেকে আমরা এখানে পাই, এবং এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে টার্কি প্রেসিডেন্ট এরদোয়ান। ওই মডেলটা কিন্তু সব জায়গায় এখন কিন্তু এটা ডুপ্লিকেশন হওয়ার চেষ্টা করছে। এবং আমার কাছে মনে হয় এখন যুক্তরাষ্ট্রে আপনি যে মনে করবেন যে হচ্ছে যারা স্ট্র্যাটেজি যারা বানান, যারা কূটকৌশল বানান, তারা আবার হচ্ছে যে হয়তো বা ওরা এখন দেখছে যে চীনের সাথে সামনে যে লড়াইটা আসছে, সেখানে কিন্তু হচ্ছে যে ইসলামিক পার্টিজ বা ইসলামিক সেন্ট্রিক গভর্নমেন্টসগুলো ওদের জন্য ইউজফুল অ্যালাই হতে পারে। এটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা লেখাও বার হয়েছে। তো সুতরাং অনেকগুলো জিনিস কিন্তু একসাথে টাই আপ হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে, আমি এখানে বলবো, ঠিকই বলেছেন, প্রায় 4000-এর অধিক বোধহয় নেতাকর্মী এখানে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল চাঁদাবাজির জন্য। কিন্তু এবং এমন না যে আবার আমরা যে মনে করুন যে ছাত্র সমন্বয়কদের মধ্যে দুর্নীতির কথা আমরা শুনি না, কিন্তু মিডিয়াতেও আমরা দেখেছি যে বিএনপির এটার ব্যাপারে এটা হাইলাইট করাটা বেশি হয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, বিএনপির এটা বললো যে সবাই না, এটাও আবার বলতে হবে, কিন্তু বিএনপির অনেকেই নেতাকর্মীরা নাম ভাঙিয়ে 1 বছর ওরা যদি নিজেদেরকে এখানে একটা সেলফ রিস্ট্রেইন্ট করতে পারতো, যে আমি হচ্ছে যে না আমি এখানে আত্মত্যাগ করব, এখানে এই চট দখলের মতো এখানে হচ্ছে যেখানে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো সেখানে আমি করব, তো এইটা করাতে হচ্ছে কি মানুষের মনে মুখে মুখে হচ্ছে ওয়ার্ড অফ মাউথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই ওয়ার্ড অফ মাউথে কিন্তু মানুষ এলিনেটেড হয়ে গেছে। এটার সবচেয়ে ভালো উদাহরণ আমি আপনাকে দিব যে 91 সালে, এই যে 90 সালে প্রেসিডেন্ট এরশাদের পতনের পর মোটামুটি হাওয়াটা যখন ছিল, তখন মনে হচ্ছে যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে চলেই আসছে ক্ষমতায়। এক ধরনের ওদের মধ্যে এটা এখানে একটা বলে এখানে একটা ওভার কনফিডেন্স ছিল, কিন্তু শুটকোট বানানো শুরু হয়ে গেছিল কিন্তু আমার মনে আছে। তো এই 91 ঠিকই বলেছে, 91 সালে কিন্তু দেখলেন হচ্ছে যে বাংলাদেশে মানুষ কিন্তু হচ্ছে অহমিকা পছন্দ করে না। আমরা অনেক কিছুই করি, কিন্তু আমরা অহমিকা এবং দম্ভটা কিন্তু পছন্দ করি না। 91 সালে কিন্তু সকল হিসাব পাল্টে, এবং ভারতীয় এখানে যারা নিউ দিল্লি থেকে চেয়েছিল তারা তো মনে করেছে শেখ হাসিনা চলে আসবে, তাদের অ্যানালিস্টদের লেখা থেকে বলছে বিএনপি আসবে, ওরা আন্দাজি করতে পারে না, কারণ ওদের প্ল্যান বি ছিল না। তো বিএনপিরও এখন আমার মনে হয় যে এখন যে শীর্ষস্থানীয় নেতা নেতৃবৃন্দ আছেন যারা ওনাদের পলিসি প্ল্যানার, তাদেরও চিন্তা করতে হবে যে আমাদের কি সাধারণ জনগণের সাথে, যাদের কাছে আমরা মনে করছি যারা গিয়ে আমাদের জন্য ভোট দিবে, তাদের সাথে কি আমাদের দূরত্বটা বেড়ে যাচ্ছে নাকি না, এবং কি কি কারণে দূরত্ব বাড়ছে ওটা আইডেন্টিফাই করা, এবং ওটাকে হচ্ছে ওই দূরত্বটা কমানোর জন্য। নাহলে সামনে সত্যি এখানে যদি নির্বাচন হয়, আর যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়, ধরে নিচ্ছি এখন তর্কের খাতিরে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে হবে, তাহলে কিন্তু তবু কিন্তু বিএনপি কিন্তু কঠিন চ্যালেঞ্জে পড়বে। সায়ন্ত, আমরা এবার একটু নেপালের দিকে দৃষ্টি দিই। নেপালে তো বাংলাদেশের মতোই অনেকটা অবিকল বাংলাদেশ, কেউ কেউ বলছেন যে একই চিত্র, একইভাবেই সরকারের পতন, সরকার পালিয়ে গেছে। 3 দিন সরকার ছিল না, আজকে বোধহয় 2 দিন হলো, ওখানে সে দেশেও সরকার নেই। লুটের যে চিত্র আমি ভিডিও মারফত দেখলাম, একই জিনিস, একই মাথায় করে ওই বড় বড় মাছ নিয়ে যাচ্ছে, তারপরে অনেক কিছু মন্ত্রী খালের মধ্যে দৌড়াচ্ছে দিয়ে যাচ্ছে। তো একই চিত্র, এটার ব্যাপারটা কি? আসলে এই সাউথ ইস্ট এশিয়ার এই রিজিয়নের লোকদের, মানে সাবকন্টিনেন্টাল বলতে আমরা যদিও পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এই অঞ্চল ধরি, নেপাল তো এর ভেতরেরই একটা দেশ প্রায়, এবং ইন্ডিয়া দ্বারা সাংঘাতিকভাবে প্রভাবিত কালচারালি। ফলে ওই অঞ্চলের মানুষ আমাদের মোটামুটি যে আমাদের যে চালচিত্র তার থেকে খুব ভিন্ন তো না। এর সঙ্গে কালচারাল নানানভাবে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এর সঙ্গে খুব মিল আছে। তো আশ্চর্যের বিষয় হলো ওইখানে দেখেন ছোট একটা উদ্যোগকে কেন্দ্র করে কিভাবে মানে বিস্ফোরণ ঘটলো, যে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা। এখন সরকার কি এটা ফিল করলো না যে সামাজিক যোগাযোগ মাধ্যম হুট করে এরকম আমি 24-25টা যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিলাম? বর্তমান বিশ্ব হলো সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর, এটার মাধ্যমে মানুষ আয় করে,
এটার মাধ্যমে মানুষ রাজনীতি করে, এটার মাধ্যমে মানুষ মনের খোরাক যোগায়, এটার মাধ্যমেই মানুষ প্রেম প্রীতি করে, কি করে না? তো সেরকম একটা মাধ্যমে এক কথায় আপনি হঠাৎ করে বন্ধ করে দিলেন, তার যে বিস্ফোরণ ঘটবে সেই চিন্তাটা তারা কেন করলো না? প্লাস হচ্ছে তাদের ওইখানে রাজনৈতিক ব্যবস্থা নিয়ে একটা অসন্তোষ তো বাংলাদেশের কাছাকাছি প্রায় অনেক ক্ষেত্রে ছিল বিভিন্ন সময়। এবং বাংলাদেশের সঙ্গে রিলিভেন্সি নিয়ে একটা জিনিস বলি, ওখানে তো পিআর আছে, কিন্তু নেপালে পিআর আছে, এবং সে পিআর থাকা নেপালের জন্য এই ডিজাস্টার তৈরিতে অনেক ভূমিকা রাখছে। কারণ পিআর থাকার ফলে ওইখানে সরকার স্থায়িত্ব পাচ্ছে না, ডেভেলপমেন্ট ওয়ার্কগুলা দীর্ঘস্থায়ী হচ্ছে না, সাস্টেইনেবল ডেভেলপমেন্টগুলা হচ্ছে না। কারণ ওই 17 বছরে 13 বার সরকার পাল্টে যায়। ছোট দলগুলো সমর্থন দেয়, আবার নানান কারণে সমর্থন প্রত্যাহার করে নেয় তাদের স্বার্থ উদ্ধার না হলে। তাহলে এই যে নেপালে যে এখানে একটা হচ্ছে দুর্নীতি, বাংলাদেশ বা এই সাউথ ইস্ট এশিয়ার অন্যান্য দেশের নেতাদের বিরুদ্ধে যেরকম দুর্নীতির অভিযোগ আছে, সেরকম অভিযোগ ওই দেশের অনেক নেতাদের ব্যাপারে আছে। বাংলাদেশে শেখ হাসিনা যেরকম আমাদের রাষ্ট্রীয় বাহিনী দিয়ে আমাদের সবার কথা আড়ি পাতার ব্যবস্থা করেছিল, নেপালে কিন্তু সেটা ছিল না। এবং সেই শেখ হাসিনার কি করুণ পরিণতি হলো, সেই নেপাল এখন কি করে ভাবতে পারে যে নতুন করে তারা নাগরিকদের ব্যক্তিগত কথাবার্তায় গোয়েন্দা বিভাগ আড়ি পাতবে এরকম একটা আইন করার উদ্যোগ নিচ্ছে? সেটাও তো একটা রাগ তাদের মধ্যে তৈরি করেছে। ফলে বাংলাদেশে যেই উপাদান এক্সিস্ট করছিল, নেপাল সেই উপাদান থেকে যেখানে কিছুটা দূরে ছিল কোনো উপাদান, যেমন আড়ি পাতার আইন তাদের ছিল না, সেটা নতুন করে করতে গেল। ফলে সব দিক মিলিয়ে তাদের ওইখানে যে জন অসন্তোষ জেনজির মধ্যে সারা পৃথিবীর বিভিন্ন দেশে যে এখনও কয়েকটা দেশে হচ্ছে যেই প্রক্রিয়ায়, ঠিক একইভাবে ওরা সরকারের আচরণে ক্ষুব্ধ হয়ে উঠেছিল। সেই অংশটাকে পরে অন্যান্য যুবক মধ্যবয়সী অন্যরাও এটার সঙ্গে ধীরে ধীরে সম্পৃক্ত হয়েছে এবং আন্দোলনটা আরও বৃহত্তর এবং বেগবান হয়েছে, এবং এক পর্যায়ে গিয়ে সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনে অবস্থান তারা নিয়েছে। এবং বাংলাদেশের মতোই হয়েছে, যেটা বললেন যে ওইখানে ওরা ওই শ্রীলঙ্কা যেরকম প্রেসিডেন্টের পুকুরে গোসল করা মাছ ধরার উৎসব দেখেছিলাম আমরা, বাংলাদেশে গণভবনের যেরকম উৎসব দেখেছিলাম, এটার আসলে লুটপাট বলাটা ঠিক হচ্ছে না, এটা একটা উৎসব আর কি। নিপীড়কের বিরুদ্ধে যে রাগ ক্ষোভ থাকে, তখন তার যা কিছু পায় সেটাকেই ধ্বংস করা অথবা নিয়ে নেওয়া বা এটা নিয়ে মজা করা। যারা করেছে বাংলাদেশেও ওইখানে করছে, এদের চেহারা দেখলে তো বোঝা যায় খুব নিডি লোক কিন্তু না, বা তাদের বাসায় যে এই জিনিসটা নেই বা এটা নিয়ে তারা বিশেষ কিছু করবে বা সেটা কিনতে পারে না সেটা না, যেটা এটাকে তারা একটা ক্ষোভের প্রকাশ এবং উৎসব হিসেবে নিয়ে যে যা পাচ্ছে তাই হাতে নিয়ে নিচ্ছে। এবং এটা একটা সাময়িক একটা উত্তেজনার ফল। এটা চারিত্রিক অধপতন হিসেবে কেউ দেখানোর চেষ্টা করেছে বাংলাদেশে, আমি সেভাবে দেখি না। অনেক ধন্যবাদ। আপনার দেখায় নিশ্চয়ই ভিন্নতা থাকবে, তবে এইটুকু আপনি তো এই বিষয়ে বিশ্লেষণ, কিন্তু এই অল্প বিস্তর জানি। এখন যে অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, বিশেষ করে এই দক্ষিণ এশিয়া, এটা কিন্তু আমাদের চারদিকেই কিন্তু পরিবর্তনের হাওয়া, কিন্তু এটার শেষ কোথায়? তাহলে একটু আগে থেকে যেটা বলি, আমার একটু সময় যদি দেন। এখানে ভাই যেটা বলেছেন ভালো, আমার বেশ শুনতে ভালোও লাগলো। ঠিকই আছে। প্রথম কথা হচ্ছে যে আমি বিগত 3 বছর ধরে ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছে, ওই যারা এই অনলাইনে আমাকে দেখে খুব উত্তেজিত হয়ে অনেক ভালোবাসার কথাবার্তা বলেন বা ভালো মিষ্টি মিষ্টি কথা বলেন, যেটাকে আমরা আজকাল ট্রোলিং বলি, তারা একটু, আমি তাদেরকে বলছি অনলাইনেই হচ্ছে না, ভালো তো, এত লোক যে ভালোবাসে আমাকে কিভাবে বুঝবো ডালে যেখানে। তো আমি বলেছিলাম যে দক্ষিণ এশিয়াতে যেখানে চীনের বড় বিনিয়োগ আছে, সেখানেই কিন্তু দেখবেন যে রাজনৈতিক অস্থিতিশীলতা হবে এবং সেখানে হচ্ছে সামাজিক অসন্তোষ হবে এবং সেখানে সংঘর্ষের পর সরকার পতন হবে। এটা 3-4 বছর ধরে বলছি, কিন্তু এমন না যে হঠাৎ করে আফটার দ্য পোস্ট ইভেন্ট বলছি। প্রথমেই দেখতে পারলাম আমরা হচ্ছে যে শ্রীলঙ্কাতে রাজাপাক্সের সরকার পতন, ট্র্যাডিশনালি চায়নার সাথে খুব আচ্ছা। তারপর যখন দেখলাম যে পাকিস্তানিটা ভুললেও চলবে না, পিটিআই যেখানে ইমরান খানের নেতৃত্বে যখন সে হচ্ছে যে আস্তে আস্তে এখন চীনের সাথে আরেকটা আলাদা সম্পর্ক করার চেষ্টা করছিল, তখন হচ্ছে পাকিস্তান আর্মির হস্তক্ষেপ, সরকার বদল। আচ্ছা, 3 নম্বর এখানে হয়ে গেল হচ্ছে 2024 সালে। এখানে হচ্ছে যে আমরা কি করে ভুলি যে এখানে হচ্ছে যে আমাদের এই অগস্ট বিপ্লব
সেখানে হচ্ছে ভারত ও চীনের সাথে বেশি সম্পর্ক ভালো, এইরকম আমাদের এখানে আগে শেখ হাসিনা আগে আওয়ামী লীগ সরকার হিসেবে ধারণা করা যেত, তার পতন হলো। এবং 2025 সালে আমরা দেখছি হচ্ছে নেপালে একই জিনিস, এবং প্রত্যেকটি জায়গায় তিন চারটা উপাদান কিন্তু আছে, যে আপনার চিন্তা, এটা চিন্তার বিষয়। এক, আন্দোলনের মানে একদম সামনাসামনি প্রথম রোতে যে কারা ছিল, জেনজি যেটাকে বলবো, 15 থেকে 24-এর তরুণ। আন্দোলনটি হয়েছে কিভাবে? আরব স্প্রিং থেকে ইন্সপায়ার্ড হয়ে সোশ্যাল মিডিয়াতে। 3, সিভিল সোসাইটি অর্গানাইজেশনস, অপেক্ষাকৃত নতুন সিভিল সোসাইটি অর্গানাইজেশনস যারা অনেক অর্থে পশ্চিমা ফান্ডিংয়ের উপর সম্পৃক্ত, তারা কিন্তু, এবং হিউম্যান রাইটসের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রত্যেকটি আন্দোলনের সাথে ছিল। 4, আমরা দেখেছি যে এই প্রত্যেকটি সময় এখানে হচ্ছে যে সরকারগুলো পড়েছে, এর মধ্যে হচ্ছে অর্থনৈতিক স্থবিরতা, 2 হচ্ছে দুর্নীতি, এবং হচ্ছে সুশাসনের অভাব। এই 3টে জিনিসই হচ্ছে যে, এবং গণতন্ত্রের উপর হচ্ছে চাপ। এই 4টি কারণের জন্যই হচ্ছে যে এখানে হচ্ছে এই আন্দোলনটা হয়েছে। এবং প্রত্যেকটি জায়গায় তরুণ যে এখানে জনসংখ্যার অংশ, তার মধ্যে এখানে হচ্ছে বেকারত্বের হার অনেক বেশি। এবং এর ফলে যেটা হয়েছে যে প্রত্যেকটা জায়গায় যে রাজনৈতিক সরকার হয়েছে নির্বাচন হওয়ার পর, বা নির্বাচন বা এটা অন্তর্বর্তীকালীন সরকার অনেক জায়গায় ছিল, তো ওইগুলো কিন্তু দেখা গেছে যে এইসব সরকারগুলো এখন ভারত ও চীনের সাথে সম্পর্ক হয়তো আছে, কিন্তু ওরা এখন আরও বেশি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ওদের আরও নিবিড় হয়েছে। তো আমরা বলতে পারি সাদামাটা ভাষায়, ভারতের চারিদিকে আমেরিকান অ্যালাইন্ড, ওয়েস্টার্ন অ্যালাইন্ড প্রতিবেশী সৃষ্টি হচ্ছে। এটা আপনি যদি ওইভাবে চিন্তা করেন, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু উপাদান কিন্তু ছিল। যেমন নেপালে যেমন এখানে আছেন, ঠিকই বলেছেন যে 1990 সালে আপনি জানেন যেখানে বিশাল বড় এখানে হচ্ছে আন্দোলন হলো, রাজা বীরেন্দ্র শাহকে এখানে হি হ্যাড টু স্টেপ ডাউন, এটা কনস্টিটিউশনাল মনার্কি হলো। তারপর হচ্ছে যে তারপর 2006 সালে এখানে যখন শেষ পর্যন্ত মাওয়িস্টরা যুদ্ধে জিতে গেল, এক প্রকারের সিজ ফায়ার হলো, এবং রাজা জ্ঞানেন্দ্রকে উৎখাত করলো, তো নেপাল হচ্ছে 2008-এ হয়ে গেল হচ্ছে ফেডারেল রিপাবলিক, সেকুলার কান্ট্রি। কিন্তু ওখানে থেকে গেল 3টি দল। একটা হচ্ছে নেপালি কংগ্রেস, এটা হচ্ছে শের বাহাদুর দিউবা ও নেতৃত্ব দিচ্ছে। আরেকটা হচ্ছে যে আগের যে প্রাক্তন নেপালের প্রাইম মিনিস্টার, যে গতকালই উনি দুপুর 3টের দিকে নেপালি টাইমে উনি এখানে রিজাইন করেছেন, কেপি শর্মা ওলি, খড়গা প্রসাদ শর্মা ওলি। এবং 3 নম্বর হচ্ছে আপনার প্রচণ্ড বলে যিনি আছেন, প্রচণ্ড হচ্ছে আপনার হচ্ছে যে মাওয়িস্টদের নেতৃত্ব দিয়েছে। এই 3টি দলেই দেখা গেছে যে 2006 থেকে এখন পর্যন্ত নেপালে 14টি প্রাইম মিনিস্টার আসে। রাজনৈতিক এখানে শুধু উত্থান পতন হচ্ছে, এবং এই 3টি দলই মিলে কিন্তু হচ্ছে ওদের এখানে নেপালের রাজনীতি এবং নেপালের ভবিষ্যৎ এরা ডিটারমাইন করছে। কিন্তু দেখা গেছে প্রত্যেকটি কেসে, প্রত্যেকটি কাহিনীতে এই রাজনীতিবিদরা যারা 20 বছর আগেও যথেষ্ট এখানে অভাবে ছিলেন, তারা হচ্ছে যে এখন সম্পদের এখানে মালিক। তাদের ছেলেমেয়েরা যাদেরকে বলে নেপো বেবিস, মানে নেপোটিজমের চিলড্রেন, এখানে স্বজনপ্রীতি চিলড্রেন, ওরা হচ্ছে প্যারিসে এখানে সেলিব্রেট করছে, ওরা হচ্ছে যে আপনার লাস ভেগাসে যাচ্ছে, ওইসব ছবিগুলো টিকটক রেডিটে দিচ্ছে। এইগুলো কিন্তু একসাথে কিন্তু লোকের সামনে চলে আসছে। এবং এটার নেতৃত্ব কে দিল? এখন হচ্ছে একটা প্রশ্ন। এটা হচ্ছে হামি নেপাল বলে একটা নট ফর প্রফিট, এটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন। 2015 সালে করা হয়েছিল, আপনার মনে থাকতে পারে যে নেপালে প্রাণঘাতী একটা ভূমিকম্প হয়েছিল, হাজার হাজার লোক মারা গেছিল। তখন লোকদেরকে ত্রাণ দেওয়ার জন্য, লোকদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য এটা করা হয়েছিল, এবং মধ্যবয়স্ক লোকরাই এখানে হচ্ছে এটা নেতৃত্ব দিয়েছেন। সুদান গুরাং বলে একজন লোক আছে যিনি এখানে নেতৃত্ব দিয়েছেন এখানে। আচ্ছা, এরপর দেখা গেল ওদের ফান্ডিংয়ের সোর্সটা কি? ক্রাউড সোর্সিং, কমিউনিটি সাপোর্ট এবং কর্পোরেটের সাপোর্ট। এবং এখন এরাই নেতৃত্ব দিয়েছে হচ্ছে যে এনাফ ইজ এনাফ, করাপশন এখন চলে যাবে। নেপালে এখন সামনের দিনে 2 জন লোকের নাম আপনারা শুনতে পারবেন, আমি এটা আগে থেকেই বলে দিচ্ছি। একজন হচ্ছে রাভি লামিচানে। রাভি লামিচানেকে এককালের মতো ছিল হচ্ছে টিভি অ্যাঙ্কর, মানে উপস্থাপক, যিনি এখন পলিটিশিয়ান হয়ে গেছেন এবং রাজনৈতিক এখানে নেতা, এবং তরুণ এবং যথেষ্ট জনপ্রিয়তা আছে, যাকে বলা হয় যে জেলেন্সকি পার্ট 2, কেন হচ্ছে টিভির সাথে ছিল। এবং আরেকজন হচ্ছে বালেন শাহ, ইয়াং একজন ভদ্রলোক, কাঠমান্ডুর অত্যন্ত জনপ্রিয় মেয়র, এবং এককালে উনি র্যাপার ছিলেন, র্যাপ গান গাইতেন। ওখান থেকে ওনাকেই বোধহয় প্রাইম মিনিস্টার করতে চাচ্ছে, এটা শোনা যাচ্ছে। এবং এই দুটো বিষয় এখানে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে,
দুজনই হচ্ছে অত্যন্ত পশ্চিমা ঘেঁষা। এবং বালেন শাহর ব্যাপারে যেটা হচ্ছে যে ভারতের জন্য আরও চিন্তার বিষয়, বালেন শাহ কিন্তু ওপেনলি বলে সে হচ্ছে গ্রেটার নেপালে বিশ্বাসী। কোনো এককালে ব্রিটিশদের সাথে নেপালের যুদ্ধ যখন হয়েছিল, নেপালে অনেকাংশ কিন্তু নিয়ে গেছিল এখানে, যেমন দার্জিলিং, তারপর অন্যান্য অংশগুলো উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে। এবং সে বলে হচ্ছে যে যেখানে হচ্ছে ভারতের যেখানে আমাদের প্রভিন্সগুলো হারিয়ে ফেলেছে, ওটা আমাদের পুনরুদ্ধার করতে হবে। এটা রিটরিকের জন্য, কিন্তু সামনে ভারতের জন্য চিন্তার বিষয়। কেননা নেপালে যদি এখানে যদি মনে করুন যে ভারতের মানে ভারত বিদ্বেষী এটা সরকার হয়, নাও হতে পারে, ভারত বিদ্বেষী সরকার যদি হয়, তাহলে ভারতের মধ্যে বিশেষত পশ্চিমবঙ্গে আপনার দার্জিলিংয়ে যে গোর্খাল্যান্ডের যে দাবিটা হচ্ছে, এটা ঘনীভূত হতে পারে। এবং সামনে পশ্চিমবঙ্গের নির্বাচনও আছে। তো ভারতের নর্থ ইস্ট ইন্ডিয়া এবং হচ্ছে নেপাল, এটা কিন্তু ওদের একটা সিকিউরিটি লিঙ্কেজেস আছে। তো এইটা সামনের দিকে দেখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে সায়ন্ত। কিন্তু এই যেটা অশান্ত দক্ষিণ এশিয়া শান্ত হবে কবে? এটা আনসার্টেন। শান্ত হওয়ার লক্ষণ খুব স্পষ্ট এরকম বোঝা যায় না। শ্রীলঙ্কায় যেটা হলো, হওয়ার পরে এখন শ্রীলঙ্কা তো মোটামুটি স্টেবল শান্ত হয়ে আছে। গেছে। বাংলাদেশেও আমরা ধারণা করছি একটা নির্বাচন হলে তারপর কিছু শান্তির পরিবেশ এবং রাজনীতি গণতন্ত্র ফিরে আসবে, শান্ত হবে। এখন শান্ত হওয়ার জন্য আন্তর্জাতিক রাজনীতি, এখানকার জিওপলিটিক্স, এই রিজিওনাল রাজনীতি এবং ইন্টারনাল পলিটিক্স, যেটা এই সবগুলোর যোগসূত্রের উপর ডিপেন্ড করে। তো যেটা ভাই বলছিলেন যে নেপাল সহ বিভিন্ন দেশে যে এক্সটার্নাল ইনভিজিবল ইনফ্লুয়েন্স, যেটা শুধু আমরা ধারণা করি। পাকিস্তানের ব্যাপারে তো পাকিস্তানের পক্ষ থেকেই প্রকাশ্যে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ তোলা হলো যে তারা এখানে ইন্টারফেয়ার কিভাবে করে ইমরান খানের সরকারকে সরিয়ে দিয়েছে তাদের কূটনীতিকদের ব্যবহার করে। বাংলাদেশের রাজনীতিতে প্রকাশ্যেই ইন্ডিয়ার হস্তক্ষেপের কথা তো সবাই আমরা জানি। নেপাল কয়েক বছর আগে থেকেই কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে তাদের অবস্থানটা স্ট্রং হয়েছে এবং ইন্ডিয়ার সব কিছু এতে তারা ইন্ডিয়া মুখী ছিল, সেখানে ইন্ডিয়া বিমুখ হয়েছে নেপাল। গত অন্তত 8-10 বছর এরকম বহুবার তাদের নানান রকমের বিক্ষোভ, প্রসেশন, তাদের পথ বন্ধ হয়ে যাওয়া, ইলেকট্রিসিটির আদান প্রদান বন্ধ হয়ে যেরকম ঘটনা ঘটেছে। সেইখানে মিয়ানমার একটা বড় ইস্যু। মিয়ানমারের ইন্টারনালি অনেক রকমের কনফ্লিক্ট চলছে, সেখানে চায়নার ভূমিকা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে আমাদের এখানে মূলত এই যে সাউথ ইস্ট এশিয়ার এই দেশগুলোতে শান্তি কতটুকু আসবে, কোন পর্যায়ে আসবে, সেটা লোকালি শুধু আমাদের উপর ডিপেন্ড করে না। মোটা দাগে এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে চায়না, ইন্ডিয়া এবং আমেরিকার উপরে। এর মধ্যে আরও অনেক ইনফ্লুয়েন্স আসছে, অনেকেরই অনেক রকম আছে, কিন্তু এই তিনটা দেশের কারো আধিপত্যবাদী মনোভাব, কারো ব্যবসায়িক মনোভাব, কারো সমরাস্ত্র বিক্রির ক্ষেত্র তৈরি করবার মনোভাব, বা কোনো না কোনোভাবে তার এইখানে সে অন্যতম প্রধান স্টেক হোল্ডার হয়ে থাকতে চায়, অথবা জিও পলিটিক্সটাকে নিয়ন্ত্রণ করবার জন্য তার এইখানে একটা ঘাঁটি দরকার, জায়গা দরকার। এইরকম নানান রকমের যে ইকুয়েশন এই তিনটা শক্তির মধ্যে আছে। এবং এইখানে ইন্ডিয়াও ব্যবহৃত হয় অনেক সময় চায়না এবং আমেরিকার কনফ্লিক্টের জায়গাটায় ইন্ডিয়াকে কারা কতখানি ব্যবহার করতে পারবে সেই চিন্তা থেকে। এই বিষয়গুলো যতদিন না তাদের রাজনীতি সেটেল হবে, ততদিন আমাদের পক্ষে ইন্টারনালি সেটেল হয়ে শান্তিপূর্ণ রাজনীতি, শান্তিপূর্ণ ডেভেলপমেন্টের দিকে যাওয়া মনে হয় না খুব সহজ। হলো এই বিষয়ের বিশেষজ্ঞ বিশ্লেষক। অনেক ধন্যবাদ আপনাকে। শেষ পর্যন্ত 1 মিনিট হাতে আছে সময়, মাত্র 1 মিনিট। তো সেখানে যেটা হচ্ছে চারদিকে অনেক কিছুই হচ্ছে, ওই মিয়ানমার তো একদম অন্যরকম থাকছে, তার কারণটা কি অন্য কোনো ইকুয়েশন আছে মিয়ানমারের ব্যাপারে? এখন সরাসরি আগ্রহী হচ্ছে 3টি দেশ, 4টি দেশ। 1 চায়না, যারা হচ্ছে সবচেয়ে বেশি ওদের প্রাধান্য আছে। 2 ভারত, 3 রাশিয়া, কেন ওদের সাথে সমরাষ্ট্র এবং হচ্ছে এখানে হচ্ছে ওদের এখানে তেল গ্যাস এখানে রিফাইনারির কাজ করে, এবং 4 হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এখন এই বাকি 3টা ক্ষমতাকে সরিয়ে দিয়ে ওদের প্রাধান্যটা বাড়াতে চাচ্ছে। রেয়ার আর্থ মেটালস, যেটার জন্য হচ্ছে চায়নার সবচেয়ে বেশি প্রাধান্য আছে, তার জন্য ওরা চাইছে এখন মিয়ানমারের থেকে রেয়ার আর্থ মেটালস প্রসেস করা। এবং তাদের জন্য এর জন্য 2টো গুরুত্বপূর্ণ এন্ট্রি পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে কাচিন প্রভিন্স এবং কারেন স্টেট, যে থাইল্যান্ডের বর্ডারের সাথে, এবং আরেকটা হচ্ছে রাখাইন স্টেট। এবং
এর জন্যে এই সাউথ ইস্ট এশিয়ার এখানে গেটওয়ে যেটা জি। মিয়ানমার বা বার্মা, ওটার কিন্তু অস্থিতিশীলতা কিন্তু পুরোপুরি আমাদের বাংলাদেশ এবং হচ্ছে ভারতের নর্থ ইস্ট ইন্ডিয়া এগুলো কিন্তু এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। তো এই রকম একটা অস্থিতিশীল অবস্থাতে জি। আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার বাংলাদেশের লোকদের মধ্যে, প্রক্সি ওয়ারে হানাহানি না করে নিজের দেশটাকে বাঁচায়, নিজের দেশের জন্য একসাথে কাজ করি। এটা করতে পারলে আমরা হয়তো বা এই বিপত্তির উত্তরণ হতে পারে। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর আব্বাসি, ধন্যবাদ আপনাকে সায়ন্ত, সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় এটা মানে অনিশ্চয়তার দিকে যাচ্ছে, যদিও এত সহজ ইকুয়েশনের মধ্যে নাই, জানি না বাংলাদেশ কী হবে আর কি। যাই হোক, সেই পর্যায়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মূল্য আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।